হাই এভরিওয়ান, আজ আমি এক্সপ্লেইন করব নিউ কে ড্রামা লাভ নেক্সট ডোর এপিসোড 1। ড্রামার শুরুতে আমরা চারজন মহিলাকে দেখি যারা আমাদের ড্রামার ফিমেল লিড আর মেন লিডের মায়েরা ছিল। তারা সবাই হাইকিং এ এসেছিল আর সবাই মিলে একটি ক্রিমের ব্যাপারে কথা বলছিল। সেখানে আমাদের মেল লিড সোই সিয়ং এর মা, যার নাম হাই সুক, সে বলে আমার কাছে মনে হয় ন্যাচারাল বিউটি সব। ফিমেল লিডের মা, যার নাম মি সুক, সে জে সুককে বলে তোমার স্কিন তো অনেক চমকাচ্ছে, তুমি কি মেখেছো? জে সুক বলে আমি ফেসে জুস লাগিয়েছি। এটা শুনে সবাই তার কাছ থেকে দূরে সরে যায় আর বলে উফ, কি একটা গন্ধ আসছে। তারপর ইনসুক মিসুককে বলে তোমার জ্যাকেট অনেক সুন্দর লাগছে, কোন জায়গা থেকে নিয়েছো? মিসুক বলে আমার মেয়ে এটি আমার জন্য আমেরিকা থেকে পাঠিয়ে দিয়েছে, আমার মেয়ে অনেক ভালো। হাইসুক বলে আমার ছেলে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, তাই আমার ছেলে তোমার মেয়ের থেকে একটু বেশিই ভালো, আর সে প্রেসিডেন্টের সঙ্গে দেখাও করেছে। তখন মিসুক বলে আমার মেয়ে তো কোরিয়াতে পড়াশোনা করেছে, এমনকি গ্রাজুয়েশন কমপ্লিট করে কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছে, তাহলে বেশি ভালো কে? নিশ্চয়ই আমার মেয়ে। আর তারা এভাবেই একে অপরের ছেলে মেয়ে সম্পর্কে অনেক বড় বড় কথা বলছিল। মিসুক বলে আমি স্বপ্নে পমগ্রেনেট দেখেছিলাম, তারপরে প্রেগনেন্ট হয়েছিলাম। হাইজুক বলে আমার বেলায় তো আমি ফ্রান্স গিয়েছিলাম। মিসুক বলে হ্যাঁ হ্যাঁ জানি, তুমি ফ্রান্স গিয়েছিলে, সেখানে তুমি ড্রাগনের স্বপ্ন দেখেছিলে, তারপর তুমি প্রেগনেন্ট হয়েছিলে। মিসুক আরও বলে তুমি তো কিছু সময়ের জন্য জানতেই না যে তুমি প্রেগনেন্ট ছিলে। আসলে তারা এই দুজন খুব তর্ক করতেই নিয়ে। জিসুক আর ইনসুক একসঙ্গে তারপরে সামনে চলে আসে আর তারা বলে এদের তো এমন চলতেই থাকবে। জিসুক বলে কি মনে হয় আজ কে জিতবে? ইনসুক বলে আজ মনে হয় হাইজুক জিতবে, কারণ সামনেই তার ছেলে আবার নতুন করে অ্যাওয়ার্ড পাবে। আমরা বুঝতে পারি এরা আসলে বন্ধু। আমাদেরকে দেখানো হয় ম্যাগজিন ডিজাইনের সেরিমনি চলছিল আর সেখানে একটি মেয়েকে দেখানো হয় যার নাম নায়ুন। নায়ুন সিয়ং হিওকে খোঁজার জন্য তার সিটের দিকে গেলে দেখতে পায় সেখানে সিয়ং হিও এর সিনিয়র মিয়ং বসেছিল। নায়ুন মিয়ংকে জিজ্ঞাসা করে সিয়ং হিও কোথায়? মিয়ং বলে আমি জানি না, আমি ফোন করে শুনে নিচ্ছি। আসলে মিয়ং ছিল সিয়ং হিওর কলেজ সিনিয়র। আমরা সিয়ং হিওকে দেখি যে আমাদের ড্রামার মেইন লিড, আর সে ফিউনারাল হোমের বাইরে দাঁড়িয়েছিল। সিয়ং হিও ওখানকার ডিরেক্টরের সঙ্গে দেখা করে। ডিরেক্টর বলে তাহলে তুমি এখানে মেমোরিয়াল পার্ক করতে চাচ্ছ? সিয়ং হিও বলে হ্যাঁ, আর আমি আমার সম্পূর্ণ পরিশ্রম দিয়ে আর সততার সাথে কাজটি করব। তারপর তারা দুজন একসাথে ভিতরে ঢোকে আর ডিরেক্টর বলে আমার মা কিছুদিন আগেই মারা গিয়েছে। তখন সং হিও বলে আমাকে ক্ষমা করে দিও। ডিরেক্টর বলে কোনো ব্যাপার না, সবাইকে একদিন না একদিন মরতেই হবে, আর আমার এজন্য মনে হয় এখানে মেমোরিয়াল পার্ক করার কোনো দরকার আছে। সিয়ং হিও বলে কিন্তু তাও আমার মনে হচ্ছে এখানে মেমোরিয়াল পার্ক করা ঠিক হবে, যেখানে একটি লাইব্রেরি আর একটি ক্যাফে থাকবে, যেন বিভিন্ন মানুষ এসে এখানে বসে তাদের জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষগুলোর স্মৃতি আবার নতুন করে জীবিত করতে পারে আর মনে করতে পারে। ডিরেক্টর বলে তোমার আইডিয়া আমার কাছে ভালো লেগেছে। তখন সং হিওর কাছে মিয়ং এর কল আসে আর সং হিওকে মিয়ং বলে তুমি কোথায় আছো, কিছুক্ষণের মধ্যে অ্যাওয়ার্ড সেরিমনি শুরু হবে। আমরা অ্যাওয়ার্ড সেরিমনিতে দেখি যেখানে নায়ুন মিয়ং এর কাছে জিজ্ঞাসা করছে সং হিও কখন আসবে। মিয়ং বলে আমি সং হিওর কাছে ফোন তো করেছি, এটা বলেই সে তার নিজের চুল ঠিক করতে থাকে। নায়ন বলে তুমি এমন কেন করছো? মিয়ং বলে সোই সিয়ং না আসলে তার অ্যাওয়ার্ড আমি নিব। আর তখনই অ্যাওয়ার্ড নেওয়ার জন্য সোই সিয়ং এর নাম অ্যানাউন্স করা হয়। মিয়ং ভাবে হয়তো সোই সিয়ং আসবে না, সে অ্যাওয়ার্ড নিতেই যাচ্ছিল, কিন্তু তখন ওখানে সোই সিয়ং চলে আসে। সোই সিয়ং স্টেজে আসে আর তার অ্যাওয়ার্ড নেই আর তাকে কিছু বক্তব্য দেওয়ার জন্য বলা হয়। তো সোই সিয়ং শুধু এইটুকুই বলে যে আমি আর্কিটেকচার ফিল্ডের ইটালিয়ান ইনের সিইও হই। তারপর আমরা সকলের মায়েদের একসঙ্গে দেখি আর মিসুক হাইসুককে একটি কার্ড দেয়। জেসুক বলে এটা কি তোমার মেয়ের ইনভিটেশন কার্ড? মিসুক বলে হ্যাঁ, আমার মেয়ের বিয়ের ইনভিটেশন কার্ড। হাইজুক জিজ্ঞাসা করে তার বিয়ে কি আমেরিকাতে হবে? মিসুক বলে হ্যাঁ, আর তোমার ছেলে সোই সিয়ংকে বলা উচিত ডেট করার জন্য, আমার মেয়ে তো অনেক ব্যস্ত ছিল তারপরও ডেট করেছে, আর আমার মেয়ের উড বি হাজবেন্ড একজন ইন্টারন্যাশনাল লয়ার। তখন হাইজুক বলে আমার ছেলে চৈ সিয়ং এর পেছনেও অনেক মেয়ে পড়ে আছে, কিন্তু আমার ছেলের কাছে ডেট করার মতো একদম সময় নেই। তারপর আমাদের ড্রামার ফিমেল লিডকে দেখি যার নাম সিওক রিও। সে ঘুমিয়েছিল, তার কাছে এয়ার হোস্টেস আসে আর বলে আপনার স্টেশনে চলে এসেছে। তখন সিওক রিও ওঠে আর বলে ও আচ্ছা চলে এসেছি। ওই এয়ারপোর্টেই মো ইয়ম নামে একটি মেয়েকে দেখি যে সিওক রিওকে নিতে এসেছিল। তারপর মো ইয়ম সিওক রিওকে দেখতে পাই আর সিওক রিও মো ইয়মকে দেখে অনেক খুশি হয়ে যায়। মো ইয়ম সিওক রিওকে বলে তুমি তো বলেছিলে তুমি পৌঁছে গিয়েছো, কিন্তু তুমি কি জানো আমি এখানে তোমাকে কত খুঁজেছি, আর আমি আমার কাজ ফেলে তোমাকে নিতে এসেছি, এমনকি আমি আমার মুখটাও পরিষ্কার করিনি। সিওক রিও বলে হ্যাঁ তা দেখতেই পাচ্ছি, চলো আমাকে এখন হাক করো, তুমি কি আমাকে দেখে খুশি হওনি? মরিয়ম তার দিকে আসে কিন্তু তাকে হাক করে না, তার ব্যাগ নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর তাদের দুজনকে আমরা গাড়ির মধ্যে দেখি। সিওক রিও তার মুখ গাড়ির জানলা দিয়ে বের করেছিল, কিন্তু মরিয়ম গাড়ির গ্লাসটি বন্ধ করে দেয়। সিওক রিও বলে তুমি কি করছো?
তখন মইয়ম বলে তোমার একটু সতর্ক থাকা উচিত এখন থেকে, আর তোমাকে দেখতে অনেক দুর্বল লাগছে, বিয়ে শাদীর জন্য অনেক ব্যস্ত আছো বলে কি দেখতে এমন লাগছে নাকি? সিওক্রিও বলে না তেমন কিছু না, তোমার ব্যাপারে বলো তুমি কেমন আছো। আর তখন দেখলাম তোমার মুখে কি লেগে আছে ওটা। মইয়ম ছিল একজন প্যারামেডিক, আর সে বলে এক জায়গায় আগুন লেগে গিয়েছিল আর আমি গিয়েছিলাম লোকদের বাঁচাতে, আর সেখান থেকেই মুখে লেগেছে। মইয়ম বলে আমার মা জানতো না তুমি আসবে, আর তুমি চই সিওক হিয়োর ব্যাপারে কি জানো? তার তো খোঁজই পাওয়া যায় না। সিওক্রিও বলে না আমি জানি না, আর ও এখন কেমন আছে আর কি করছে? মইয়ম বলে ও অনেক ভালো আছে, অনেক সাকসেস করছে। অ্যাওয়ার্ড সেরিমনিতে চই সিওককে দেখি মিয়ং তাকে বলে আমি ভেবেছিলাম তুমি স্টেজে আমার নাম বলবে, কিন্তু তুমি তো বললে না, এটা উচিত হয়নি। তখন চই সিওক ওখানে একটি মেয়েকে দেখে যাকে হ্যালো বলে, আর ওই মেয়েটু চই সিওককে হ্যালো বলে। মিয়ং চই সিওককে বলে তুমি এই মেয়েকে কিভাবে জানো, এর নাম তো ইয়ং সিও। চই সিওক বলে আমি একে চিনি না, কিন্তু একটি অ্যাওয়ার্ড সেরিমনিতে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল, আর এখন আমাকে যেতে হবে। তখন মিয়ং বলে আমার মনে হয় ইয়ং সিওর সঙ্গে আমাদের কথা বলা উচিত। চই সিওক বারণ করে দেয় আর ওখান থেকে চলে আসে। আমরা চই সিয়ং এর গাড়িতে সিওক্রিওর বিয়ের কার্ড দেখতে পাই, অর্থাৎ চই সিয়ংও বিয়ের ইনভিটেশন পেয়েছিল। অন্যদিকে আমরা গাড়িতে সিওক্রিও আর মইয়মকে দেখতে পাই। সিওক্রিও মইয়মকে বলে আমার খিদে লেগেছে, চলো খেতে যাই। তারপর তারা দুজন রেস্টুরেন্টে আসে আর খাবার খায়, কিন্তু সিওক্রিওর খেয়ে অনেক ঝাল লেগে গিয়েছিল। তখন মইয়ম সিওক্রিওকে বলে আমি ভেবেছিলাম তুমি সর্বপ্রথম বাড়িতে যাবে। সিওক্রিও বলে আমি আসলে স্কুল লাইফের স্মৃতিগুলো মনে করতে চাচ্ছি, আমরা সবসময় স্কুল শেষে এখানে খেতে আসতাম, মনে আছে? তারপর ওখানে একটি ছেলে আসে যার নাম ডং জিন, আর সে সিওক্রিওরই ভাই ছিল। তাকে দেখে সিওক্রিও আর মইয়ম ওখানে লুকিয়ে যায়। সে এসেছিল কিছু জিনিস নিতে। সে মইয়ং আর সিওক্রিওকে দেখতে পেল, তাদেরকে চিনতে পারে না। ডং জিন তার জিনিস নিয়ে বের হয়ে যায়, কিন্তু রাস্তায় একটি লোক এসে তার কান ধরে, যার নাম ছিল সিওলহি, আর সে জিমের ওনার ছিল। আর ওই লোকটা ডংজিলকে বলে তুমি এসব খাবার কেন খাচ্ছ, তোমার এসব খাবার খাওয়া উচিত নয়, সামনে তোমার টুর্নামেন্ট আছে। আসলে ওই জিম ওনারটি ছিল ডংজিল যেখানে জিম করতো সেখানকার। জিম ওনারটি তার কাছ থেকে সব খাবার নিয়ে নেয় আর বলে 5 মিনিটের মধ্যে তুমি জিমে চলে আসো। অন্যদিকে মইয়ুন সিওক্রিওকে জিজ্ঞাসা করে তুমি তোমার ভাইকে দেখে লুকিয়ে কেন পড়লে? সিওক্রিও বলে আমি আমার ভাইয়ের থেকে 13 মাসের বড়, কিন্তু সে আমাকে এমনভাবে ট্রিট করে যেন আমি তার থেকে ছোট, আর সে এটাই ভেবে নিয়েছে যে সে আমার থেকে বড়। মইয়ম বলে আমার কেন জানি মনে হচ্ছে তোমার ফ্যামিলি জানাই না যে তুমি কোরিয়াতে এসেছো। সিওক্রিও বলে হ্যাঁ জানে না, আসলে আমি তাদেরকে সারপ্রাইজ দিব। তারা দুজন একসাথে বাড়ির দিকে যাচ্ছিল। মইয়ুম সিওক্রিওকে বলে আমাদের মায়েরা হাইকিং এ গিয়েছে, তাদের ফিরে আসার আগে আমরা ঘরটিকে অনেক সুন্দর করে ডেকোরেট করব। সিওক্রিও বলে ঠিক আছে, কিন্তু যাই হয়ে যাক না কেন আজকে সারাদিন তুমি আমার সঙ্গে থাকবে। তখনই মইয়ুমের কাছে তার বসের কল আসে। তার বস তাকে বলে অনেক ইমার্জেন্সি, তোমাকে এখনই চলে আসতে হবে। এই কথা শুনে মইয়ুম ওখান থেকে দৌড় লাগায়। সিওক্রিও তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না। তারপর সিওক্রিও একটু এগিয়ে আসলে দেখতে পায় সেখানে একটি বড় বিল্ডিং। সে বিল্ডিংটিকে দেখে আর বলতে থাকে আগে তো এই বিল্ডিংটা ছিল না, আগে তো এখানে সোনাম হাউস ছিল। সে একটি পাস্টের সিন মনে করে আর আমাদেরকে দেখানো হয় মিসুক সিওক্রিওকে ওই সোনাম হাউসে নিয়ে আসছিল, আর সেই সাথে হাইজুক তার ছেলেকে অর্থাৎ চই সিয়ংকে নিয়েও সেখানে আসে। তাদেরকে নিয়ে আসা হচ্ছিল স্নান করানোর জন্য। তারা দুজনেই কান্না করে যে আমরা এখানে স্নান করব না, কিন্তু তাদের দুজনকে ভিতরে জোর করে নিয়ে যাওয়া হয়। প্রেজেন্টে সিওক্রিও সব কথা মনে করে বলে আগে আমাদের মায়েরা অনেক রুট ছিল, না হলে একসঙ্গে দুজনকে স্নান করার কথা কিভাবে বলতে পারতো। সিওক্রিও ওখানে দাঁড়িয়েই পুরনো স্মৃতিকে মনে করছিল। তখন সেখানে চই সিওক চলে আসে আর সিওক্রিওর ফেস না দেখেই বলে কে ওখানে। যখন সিওক্রিওর ফেস দেখে তখন চই সিয়ং কিছুটা চমকে যায় আর বলে তুমি এখানে, আর তুমি কি করছো এখানে? তখন সিওক্রিও বলে মানে কি ফালতু বকবক করছো, আর তুমি এখানে কি করছো, তুমি এখানে কেন এসেছো? চই সিওক বলে এটা আমার জায়গা, আমার জায়গায় তুমি থাকতে পারো না। এটা বলে সে আগিয়ে আসে আর তার পা দিয়ে সিওক্রিওর পা সরিয়ে দেয়। তখনই সিওক্রিও খেয়াল করে একটা রাস্তা দিয়ে তার মা ও তার ফ্রেন্ডরা আসছে, আর অন্য রাস্তা দিয়ে তার বাবা বাজার করে নিয়ে আসছে। এটা দেখে সে কোনো উপায় না পেয়ে পাশে থাকা বক্সের ভিতরে লুকিয়ে পড়ে। সে চই সিয়ংকে বলে তুমি প্লিজ বলো না আমি এখানে আসি, ব্যাস আমার এটুকু হেল্প করে দাও। সবাই সেখানে চলে আসে আর চই সিয়ংকে দেখে হাইজুক তাকে হাক করে। সবাই সেখানে দাঁড়িয়ে ছিল। মিউজিক চই সিয়ংকে বলে এই সুটকেস স্টিকার এটি কি তোমার? কিন্তু চই সিয়ক বলে যে না। সিওক্রিওর বাবা জিয়ন সিক ওখানে চলে আসে। মিসুক জিয়ন সিককে বলে কোথায় গিয়েছিলে? জিয়ন সিক বলে কিছু সবজি আনতে গিয়েছিলাম, আর সে চই সিয়ংকে একটি অ্যাপেল দেয়। মিসুক চই সিয়ংকে জিজ্ঞাসা করে আমি যে খাবার দিয়েছিলাম তুমি কি সেটি খেয়েছো? চই সিয়ং বলে আমাকে মাফ করে দিন, আমি খেতে পারিনি, আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম। তারপর মিসুক সুটকেসের কাছে গিয়ে বলে এই সুটকেস তোমার না হলে পুলিশকে ফোন দিয়ে এই সুটকেসের ব্যাপারে বলে দেওয়া উচিত। কিন্তু সিয়ং রিও বাক্সের মধ্যে থেকে হালকা ইশারা দেয় আর সেই ইশারা শুনে
চই সিওক বলে আসলে এই সুটকেসটি আমার। তারপর মিসুক বলে তুমি এই বাক্সের পাশে দাঁড়িয়ে আছো কেন? এই বাক্সের ভিতরে কি কিছু আছে নাকি? চই সিয়ং বলে কি থাকবে, এমন তো না যে বাক্সের ভিতরে আমি কাউকে লুকিয়ে রেখেছি। জিয়ন সেক বলে ঠিক আছে বাক্সটিকে আমি ফেলে দিচ্ছি। চই সিয়ং বলে না না ফেলা লাগবে না, আমি ভিতর থেকে নোংরাগুলো পরিষ্কার করে এই বাক্সের ভিতরে রেখে দিব। জিয়ন সিক বলে ঠিক আছে, এমনিতেও তোমার অফিসটি অনেক সুন্দর লেগেছে। এটা বলে বাকি সবাই ওখান থেকে চলে যায়। চই সিয়ং এর মা বলে খুব দ্রুতই তোমার ফিল্ম রিলিজ হবে যার জন্য তুমি অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠান করেছিলে, আর আমি তোমার শুভেচ্ছার জন্য কিছু গেস্টদের বাসায় ইনভাইট করেছি। চই সিয়ং বলে ঠিক আছে, তারপর তার মা ওখান থেকে চলে আসে। তারপর সবাই চলে গেলে সিওক্রিও বাইরে আসতে লাগছিল, কিন্তু চই সিয়ং তাকে আটকায় আর বলে তুমি এখানে কি করছো, তুমি না আমেরিকা ছিলে? সিওক্রিও বলে বাইরে বের হওয়ার আমার আরো উপায় আছে। এটা বলে সে বাক্স ছিঁড়ে ওখান থেকে চলে আসে আর চই সিয়ংকে বলে আমি তোমারও এই অবস্থা করব। আরো বলে তোমার অফিস তো সুন্দরী, আমার অষ্টমে যেতে হবে। এটা বলে সে ভিতরে চলে আসে। ভিতরে এসে সে চই সিয়ং এর বিভিন্ন জিনিসগুলো দেখতে থাকে। চই সিয়ং সেগুলোকে টাচ করতে বারণ করে কিন্তু সে শোনে না। তারপর সিওক্রিও চই সিয়ংকে বলে তুমি অনেক চালাক, আর চই সিয়ং সিওক্রিওকে বলে তুমি অনেক বেশি ম্যাচিওর। সিওক্রিও বলে তুমি ছোটবেলায় অনেক কিউট আর ভালো ছিলে, কিন্তু এখন একদমই নাও। তখন চই সিয়ং বলে তুমি ছোটবেলায়ও কিউট ছিলে না আর এখনো নাও। এই কথা শুনে সিওক্রিও চই সিয়ংকে পাঞ্চ করতে যাচ্ছিল, তখন চই সিয়ং বলে বাহ তুমি ছোটবেলায়ও আমাকে পাঞ্চ করতে আর এখনো করছো, তুমি এখনো চেঞ্জ হওনি, না জানি তোমার হাজবেন্ডের অবস্থা কেমন হবে আর তোমার হবু হাজবেন্ড যেন শান্তশিষ্ট হয়। তখন সিওক্রিও বলে কি বললে? চই সিয়ং বলে হ্যাঁ তোমার মা আমাকে বিয়ের ইনভিটেশন কার্ড দিয়েছিল, কিন্তু আমি অনেক বিজি থাকবো তাই বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো না, তাই অগ্রিম তোমার বিবাহ জীবনের জন্য কংগ্রাচুলেশন। তখন সিওক্রিও বলে থ্যাংক ইউ। তারা দুজন উপরে এসে অফিসটিকে দেখে, অফিসের ডিজাইন দেখে সিওক্রিও বলে তোমার মাথায় এসব আইডিয়া আসলো কিভাবে? সিওক্রিও ওখান থেকে যাওয়ার সময় একটি তারে পা বেঁধে ওখানে থাকা একটি আলমারি তার উপরে পড়তেই যাচ্ছিল, তখনই চই সিয়ং সিওক্রিওকে বাঁচিয়ে নেয় আর আলমারির মধ্যে থাকা একটি মূর্তি চই সিয়ং এর পিঠের উপরে পড়ে। সিওক্রিও চই সিয়ংকে বলে তুমি ঠিক আছো তো? আর সে চেক করতে যাচ্ছিল, তখন চই সিয়ং বলে তুমি কি করছো? সিওক্রিও বলে পিঠে আঘাত লেগেছে কিনা আমাকে দেখতে দাও। সিওক্রিও চই সিয়কের পিঠ দেখে, সেখানে আঘাতের দাগ দেখতে পায় না, কিন্তু একটি চিহ্ন দেখতে পায়। সেটা দেখে তার একটি পাস্টের সিন মনে পড়ে আর আমাদেরকে দেখানো হয় সিওক্রিও একটি ছেলের সাথে মারামারি করছিল। তখন চই সিয়ং মারামারির মাঝখানে ঢুকে সিওক্রিওকে থামানোর চেষ্টা করে, কিন্তু সিওক্রিও না বুঝেই চই সিয়ংকে ধাক্কা মেরে দেয় আর চই সিয়ং এর পেছনে তারের কাটা দেওয়া ছিল, সেখানে গিয়ে সে তার পিঠে অনেক আঘাত পায়, পিঠ থেকে রক্ত বের হয় আর সেখানেই পড়ে যায়। আর এই ছোটবেলার কথা মনে করে সিওক্রিও বলে তোমার এই চিহ্ন এখনো আছে? চই সিয়ং বলে হ্যাঁ তোমার জন্য আমার আঘাত লেগেছিল, আমি তোমাকে মাপ চাইতে বলছি না, কিন্তু তুমি এখান থেকে চলে গেলে ভালো হয়, তো এখান থেকে চলে যাও। সিওক্রিও বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমিও আমার কোরিয়া আসার প্রথম দিন তোমার সঙ্গে সময় কাটাতে চাই না, আর তোমার সঙ্গে দেখা হওয়ার একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন ছিল। তখন চই সিয়ং বলে আমি জানি না তোমার সাথে কি হয়েছে, মনে হচ্ছে খারাপ কিছু হয়েছে, কিন্তু যা হয়েছে তোমাকে উচিত তোমার মার সঙ্গে সবকিছু শেয়ার করা, কারণ তোমার সঙ্গে যখন খারাপ কিছু হয় তোমার অবস্থা তখন অনেক মিজারেবল হয়ে যায়। এটা শুনে সিওক্রিও চই সিয়ংকে মারতে থাকে। চই সিয়ং বলে আমাকে মারা বন্ধ করো, তুমি কি এই মূর্তিটির মূল্য জানো? এর মূল্য 17 মিলিয়ন ওন। এটা শুনে সিওক্রিও বলে কি এর এত দাম? কই দেখি। এটা বলে সে মূর্তিটি নেয় আর ওটি ক্লিন করে জায়গায় রেখে দেয়। চই সিয়ং সিওক্রিওকে বলে এবার আমার মাথা না খেয়ে তুমি এখান থেকে চলে যাও। তারপর আমরা ময়ূমকে সেফটি সেন্টারে দেখি আর সে তার বসকে বলছিল আপনি আমাকে ইমার্জেন্সি কেন রেখেছেন? তো বস তাকে বলতে থাকে যে তোমার জায়গায় একজন গিয়েছিল আর তার সঙ্গে কি কি হয়েছে, আর তখনই সেখানে ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম শুনে সবাই দ্রুত চলে যায় আর ময়ূম এক জায়গায় যায়, সেখানে গিয়ে দেখতে পাই একটি নেশাগ্রস্ত লোক শুয়ে আছে। ময়ূম লোকটিকে বলে আমাকে চেক করতে হবে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার ডায়াবেটিস আছে, কিন্তু লোকটি রাজি হয় না আর ময়ূমকে লাথি মেরে পেছনে সরিয়ে দেয়। তখন ময়ূম বলে আমার কাছে ক্যামেরা আছে আর সবকিছু রেকর্ড হচ্ছে। লোকটি একথা শুনে পাশে থাকা কাচের বোতল ভেঙে ময়ূমকে আক্রমণ করতে যায়। ওখানে একটি ছেলে ছিল যে একজন রিপোর্টার আর তার নাম ড্যান হো, যে এই ড্রামার আরেকটি মেইন লিড। ময়ূম সবাইকে ওখান থেকে সরতে বলে, তখন ড্যান হো বলে আমি তোমাকে সাহায্য করতে পারি। ময়ূম বলে কি জন্য? আমি একজন মেয়ে এজন্য? তখন ড্যান হো বলে না এজন্য না, আমি একজন ক্যারাতে প্লেয়ার। ড্যান হো লোকটিকে কিক মারার জন্য এগিয়ে গেলে সে তো কিক মারতেই পারে না, বরং ওখানে পড়ে যায়। তারপর ময়ূম লোকটিকে কিক মারে আর তার হাত থেকে বোতলটি ফেলে দেয়, আর এটা ড্যান হো বসে দেখছিল, হয়তো ড্যান হো ময়ূনকে লাইক করছে। তারপর আমরা চই সিয়ং আর সিওক্রিওকে দেখতে পাই যারা একসঙ্গে আসছিল। সিওক্রিও চই সিয়ংকে বলে তুমি আমার ফলো কেন করছো? তখন চই সিয়ং বলে তুমি হয়তো ভুলে গিয়েছো যে আমাদের বাড়ি এক জায়গায় পাশাপাশি। তারপর সিওক্রিও ওখানে থাকা একটি বাইককে দেখে, তখন চই সিয়ং বলে তুমি কি চিকেন খাবে নাকি? তখন সিওক্রিও বলে না আসলে ওই বাইকের হেলমেটটি আমার চাই, কারণ আমার অনেক ভয় লাগছে, হয়তো আমার মা আজকে আমাকে মারতে মারতে মেরেই ফেলাবে। সিওক্রিও তখন তার সুটকেসটি খোলে
চলে আর সমস্ত জ্যাকেট আর কাপড় তার গায়ে পরে নেয়। চই সিয়ং বলে তুমি কি করছো এসব? সিওক্রিও বলে মায়ের হাত থেকে বাঁচার জন্য এমন করছি। তারা দুজন বাড়ির সামনে চলে আসে আর সিওক্রিও চই সাংকে বলে তুমি আমাকে মারো, দেখি তোমার মার আমার গায়ে লাগে নাকি, আগে একটু পরীক্ষা করে নি। চই সাং বলে আমি তোমাকে মারবো না, আর তোমার উচিত ছিল আমেরিকা থেকে একটি বুলেট প্রুফ জ্যাকেট কিনে আনা। তখন সিওক্রিও বলে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, এখন কি আমার আমেরিকা আবার ফেরত যেতে হবে ওটা আনার জন্য? আর সিওক্রিও চই সাংকে বলে আমি কি আজ রাত তোমার সঙ্গে থাকতে পারি প্লিজ? তারপর চই সাংয়ের হাত ধরে নেয় আর বলে এক রাতেরই তো ব্যাপার। সে অনেক জোর করে আর বলে আমাকে একটিবার সাহায্য করো প্লিজ, তোমার সঙ্গে একটা রাত থাকতে দাও। কিন্তু চই সাং বলে আমি এমন করব না। সিওক্রিও বলে আমার অনেক ভয় লাগছে, কারণ আমি আমার মায়ের সঙ্গে একটি কথা বলতে এসেছি। চই সাং বলে তুমি তোমার মায়ের সাথে কি এমন বলতে চাও? সিওক্রিও বলতে চায় না, কিন্তু তাও বলে দেয় যে আমি আসলে বিয়ে করতে চাইনি, আর আমি আমার এঙ্গেজমেন্টও ভেঙে দিয়ে এসেছি, আর এটা বললেই মা আমাকে মেরে ফেলাবে। তখন ওখানে সিওক্রিওর পরিবার চলে আসে আর সবকিছু শুনে নেয়। তখন মিসুক বলে আমার মনে হচ্ছে আমি কিছু ভুল শুনলাম, আর সিওক্রিওর বাবাও বলে মনে হচ্ছে আমিও ভুল শুনলাম। তখন সিওক্রিও তার মায়ের কাছে আসে আর হাই হ্যালো বলে আর বলে আপনারা ঠিকই শুনেছেন, আমি বিয়ে করতে চাই না, আর আমি আমার এঙ্গেজমেন্টও ভেঙে দিয়ে এসেছি। এটা শুনে সিওক্রিওর বাবা ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই তার কাছে আসে আর মিসুক সিওক্রিওকে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? বিয়ের 1 মাস আগে এঙ্গেজমেন্ট কে ভেঙে দেয়? সিওক্রিও বলে আপনি আপনার নিজের মেয়েকে কিভাবে পাগল বলতে পারেন? এবার মিসুক রেগে সিওক্রিওকে মারতে যায়, কিন্তু সিওক্রিও চই সাং এর পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। চই সাং মিসুককে থামায়। মিসুক তখন সিওক্রিওকে জিজ্ঞাসা করে তুমি এমন কেন করেছো? আমাদের সন ইন ল কি তোমাকে ধোকা দিয়েছে? যদি এমন বিষয় হয় তাহলে চলো সবাই মিলে আমেরিকায় গিয়ে তাকে শিক্ষা দিয়ে আসি। সিওক্রিও বলে এমন কোনো বিষয় নয়, সে আমাকে ধোকা দিইনি, বরং আমি তাকে ধোকা দিয়েছি। আর এটা শুনে সবাই অবাক হয়ে যায়। মিসুক আবার রেগে যায় আর সিওক্রিওকে মারতেই যায়, কিন্তু সিওক্রিও তার সামনে চই সিয়ংকে এনে দেয়, তাই মারটা চই সিং এর উপরেই পড়ে। সিওক্রিওর বাবা ওখানে সবাইকে থামতে বলে আর বলে নাটক না করে আগে সিওক্রিওর কাছে শোনো যে ও এমন কেন করলো। মিসুক বলে হ্যাঁ ঠিক আছে, এবার বলো তুমি এমন কেন করলে? সিওক্রিও বলে ঠিক আছে আমি বলছি, কিন্তু বলার পরে আপনি আমাকে মারবেন না। মিসুক বলে আচ্ছা ঠিক আছে বলো। সিওক্রিও বলে আমি এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছি আর আমি বিয়ে করতে চাই না, তার কারণ আমি জবটি ছেড়ে দিয়েছি আর আমি এখন বেরোজগার। আর এই কথা শুনে সিওক্রিওর বাবা আবার ওখানে অজ্ঞান হয়ে পড়ে। মিসুক একটি ঝাড়ু নিয়ে সিওক্রিওকে মারতে শুরু করে, কিন্তু সিওক্রিও আবার তার সামনে চই সিয়ংকে এনে দেয় আর ঝাড়ুর মারগুলো চই সিয়ং এর উপরে লাগে। এবার হাইজুক আসে আর বলে তুমি আমার ছেলেকে কেন মারছো? দোষ তোমার মেয়ে করেছে, তুমি তোমার মেয়েকে মারো। সিওক্রিও চই সাং এর হাত ধরে তাকে নিয়ে দৌড়ানো শুরু করে। চই সাং বলে তুমি আমাকে নিয়ে কেন দৌড়াচ্ছ? এর মধ্যে আমার কি দোষ? আর আমাদেরকে পাস্টের সিন দেখানো হয় যেখানে ছোটবেলায় সিওক্রিও আর চই সাং এভাবে হাত ধরে দৌড়াতো, কিন্তু দোষ করতো সিওক্রিওই। সিওক্রিও চই সাংকে বলে আমার মা ধরতে পারলে দুজনকেই মারবে। প্রেজেন্টে তারা অনেকটা দৌড়ে আসার জন্য এক জায়গায় রেস্ট নেওয়ার জন্য বসে, আর সিওক্রিও চই সাংকে বলে আমার অনেক মন খারাপ লাগছে, আমার জন্য এখনই ড্রিঙ্ক নিয়ে আসো। চই সাং বলে সব এখান থেকে অনেক দূরে আর আমি ফেরত যাব না। তারপর সিওক্রিও যে এক্সট্রা জ্যাকেটগুলো পরেছিল সেগুলো খুলতে থাকে আর বলে আমার মনে হয় আমাকে আমার মায়ের আরো ক্লোজ হওয়া উচিত ছিল। চই সাং বলে তোমার মায়ের প্রতি তোমার আরো সিনসিয়ার হওয়া উচিত ছিল, আর তুমি তাকে মিথ্যা কেন বললে যে তুমি তোমার উডবিকে ধোকা দিয়েছো? সিওক্রিও বলে আমি সত্যিটাই বলেছি, তুমি জানো না আমি আরো কি করতে পারি, আমি তাকে ধোকা দিয়েছি, এমনকি আমার কাছে একটি সিক্রেটও আছে। এটা বলেই সে চই সিয়ং এর পাশে এসে বসে আর বলে তুমি কি জানতে চাও? কিন্তু চই সিয়ং বলে না আমি জানতে চাই না। সিওক্রিও বলে তুমি তো জানোই আমি কোরিয়াতে কত কষ্ট করেছি, আমি আমেরিকা চলে গিয়েছিলাম এবং কি আমি একটা জবও পেয়েছিলাম, কিন্তু ওখানে লাইফ আমার অনেক বোরিং লাগছিল, তাই আমি ভাবলাম যে আমি কোরিয়াতে ব্যাক চলে আসি আর আমি আমার লাইফটিকে আবার নতুনভাবে রিলোড করি। তখন ওখানে একটি কাপল আসে আর বলে আপনারা কি আমাদেরকে ছবি তুলে দিতে পারবেন? তো চই সিয়ং তাদেরকে ছবি তুলে দেয়। তারপর কাপলগুলো বলে আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারাও কাপল, আমরা কি আপনাদেরকে ছবি তুলে দেব? তারা দুজনে বারণ করে দেয় আর সিওক্রিও বলে ও হচ্ছে আমার মায়ের বান্ধবীর ছেলে, আর চই সাংও সেম কথা বলে যে ও আমার মায়ের বান্ধবীর মেয়ে। তারপর ওখান থেকে ওই দুজন কাপল চলে যায়। তখনই ডং জিন চই সাং এর কাছে ফোন দেয় আর বলে আমার মা শান্ত আছে, তুমি সিওক্রিওকে নিয়ে বাড়ি আসো। চই সাং বলে ঠিক আছে, আর সে সং রিওকে বলে তোমার মা এখন শান্ত আছে, আমরা এখন বাড়ি যাব। আমরা ড্যান হোকে দেখতে পাই যে ময়ূমকে দেখছিল, আর সে ময়ূমকে বলে আমাকে ক্ষমা করে দিন আপনার কাজের মধ্যে ঢোকার জন্য। ময়ূম বলে কোনো ব্যাপার না। তখন ড্যান ও ময়ূমের কাছে তার নাম জিজ্ঞাসা করে। ময়ূম বলে অনেক লোক আমার কাছে নাম আর আমার নাম্বার
জিজ্ঞাসা করে, আমি একজন প্যারামেডিক, কিন্তু আমার কাছে কেউ ফোন করে না। এটা বলে ময়ূম ওখান থেকে চলে আসে। পেছন থেকে ড্যানও বলে, কিন্তু আমি আপনার কাছে ফোন করবই। ময়ূম কিছু না বলে ওখান থেকে চলে আসে। তারপর আমরা ওই মাতাল লোকটিকে দেখি, যাকে নার্স একটি নোট দিচ্ছিল। নোটটি দিয়েছিল ময়ূম। সেখানে লেখা ছিল, আপনি যদি কখনো একা বোধ করেন তাহলে মদ খাবেন না, আমাকে ফোন করবেন। আর নিচে নাম্বার লেখা ছিল। ড্যানও এই ব্যাপারটিকে দেখে, আর এসব দেখে সে স্মাইল করে। চই স্যাং আর সিওক্রিওকে সিওক্রিওর বাড়ির সামনে দেখি। চই স্যাং বেল বাজাতেই যাবে, কিন্তু সিওক্রিও তাকে আটকিয়ে নেয়। সিওক্রিও বলে, আমি এখনো ভাবছি আমার ভেতরে যাওয়া উচিত হবে নাকি হবে না। তখনই চই স্যাং কলিং বেল বাজিয়ে দেয় আর তারা ভিতরে চলে আসে। মিসুক সোফার উপরে বসেছিল। তখন চই স্যাং বলে, মনে হচ্ছে তোমার মা কান্না করছে। সিওক্রিও তার মায়ের পাশে গিয়ে বসে। সিওক্রিও কিছু বলতেই যাবে, কিন্তু মিসুক তখনই রেগে উঠে বসে, আর তার কাছে একটি লাঠিও ছিল। এটা দেখে সিওক্রিও দৌড়ে পালাতে গেলে চই স্যাং তাকে বের হতে দেয় না। চই স্যাং সিওক্রিওকে ধরে আর মিসুককে বলে, আমি আপনার কাছে সিওক্রিওকে নিয়ে এসেছি, এখন আপনি যা পারেন করেন। এটা বলে সে বাইরে থেকে দরজা আটকিয়ে দিয়ে চলে যায়। চই স্যাং তার কিছু পাস্টের সিন মনে করে, আর আমাদেরকে দেখানো হয় সে যখন ছোট ছিল তখন তার কিছু বন্ধুরা তাকে বলছিল, তুমি তো কোরিয়ান ভাষা জানোই না, কারণ তুমি তো ফ্রান্সে জন্মগ্রহণ করেছো। তুমি কি ফ্রান্সের ভাষা জানো? তাহলে আমাদেরকে বলে শোনাও। কিন্তু চই স্যাং চুপ করে থাকে। তখন তার ফ্রেন্ডও তাকে বলে, তুমি কি বোবা নাকি, কথা বলতে পারো না? তখন সেখানে সিওক্রিও চলে আসে আর বলে যে আজকের পর থেকে চই স্যাংকে কেউ বিরক্ত করলে আমি তাকে দেখে নেব। আর প্রেজেন্টে এসব কথা মনে করে চই স্যাং হাসতে থাকে আর বলে, সিওক্রিও আবার কোরিয়া চলে এসেছে, এখন থেকে তার রাজ আবার দেখাবে। অর্থাৎ সিওক্রিও আসায় চই স্যাংও খুশি হয়েছে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়।